প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন, আমার আজকের টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস। এখানে আমার পরিচয় দেওয়ার আমার এই পেজে যারা দেখছেন তারা সবাই জানেন আমি এম মুস্তফা জামাল চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। আজকে আমাদের ডিসকাশন এরিয়া হচ্ছে overview about merchandising operations, recording purchase of merchandise, recording sales of merchandise, and completing the accounting cycles. এরপরে দুটো প্র্যাকটিক্যাল কোশ্চেন থাকবে, যেটা স্টুডেন্টরা বাসায় বসে এই লেকচারের আলোকে ফলো করবে। হোয়াট ইজ merchandise operations, বা what know we about merchandise operations? Merchandising operations হচ্ছে মার্চেন্ডাইজিং কোম্পানিগুলোর বাই অ্যান্ড সেল অফ গুড। আমি এখানে তিনটা কোম্পানির নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়ালমার্ট, আরেকটা হচ্ছে কে মার্ট, আরেকটা হচ্ছে নন্দন। আমি নন্দনের উপরে একটা ক্রস চিহ্ন দিয়েছি, কারণ যেখানে কেনাকাটা হচ্ছে বিনোদন কেনাকাটা হয়, এই টাইপের অর্গানাইজেশনকে আমরা বলি সার্ভিস অর্গানাইজেশন। আর ওয়ালমার্ট এবং কে মার্ট যারা ফিজিক্যাল গুডস বিক্রি করে তাদেরকে আমরা বলি মার্চেন্ডাইজিং কোম্পানি। এখন নিচে একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেশনারিজ, এটা কর্পোরেট অফিস, তারা হচ্ছে হোলসেলার। আর অফিস ডিপোর্ট নামে একজন রিটেলারের নাম আছে, আর রিটেলারের কাছ থেকে কনজিউমাররা নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? স্টেশনারি আইটেমস। এই যে স্টেশনারি আইটেমস ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এদেরকে আমরা বলতে চাচ্ছি যে মার্চেন্ডাইজিং কোম্পানিজ। তো এই পেজের সামারি আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি দ্য প্রাইমারি সোর্স অফ রেভিনিউ ইজ রেফার্ড টু অ্যাজ সেলস রেভিনিউ অর সেলস। অর্থাৎ এরা সার্ভিস বিক্রি করে না, এরা পণ্য বিক্রি করে, এই জন্য এদের রেভিনিউকে আমরা বলি সেলস রেভিনিউ। আবারও আমরা একটু বুঝতে চেষ্টা করি মার্চেন্ডাইজিং অপারেশনসে কিভাবে নেট ইনকাম ডিটারমাইন করা হয়। আমরা সেলস রেভিনিউর ধারণা পেলাম, সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড যদি বিক্রি করি তাহলে আমরা পাই গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বিক্রি বাদ দিলে আমরা পাই নেট ইনকাম অথবা নেট লস। আবার আমি বলছি, সেলস রেভিনিউ থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই আমরা পাই গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা পাই নেট ইনকাম অথবা নেট লস। What is cost of goods sold? Cost of goods sold is the total cost of merchandise sold during the period, or total goods of cost of merchandise sold. Next আমরা দেখি মার্চেন্ডাইজিং অপারেশনসের অপারেটিং সাইকেল কেমন হয়। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি সার্ভিস কোম্পানি ভেসাভিস মার্চেন্ডাইজ কোম্পানি অপারেটিং সাইকেল কেমন হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি সার্ভিস কোম্পানির ক্ষেত্রে প্রথমে একটা সার্ভিস কোম্পানি কি করে? ক্যাশ রিসিভ করে, তারপরে সার্ভিস পারফর্ম করার পরে অ্যাকাউন্টস রিসিভেবল হয়, অ্যাকাউন্টস রিসিভেবল আবার ক্যাশে রূপান্তরিত হয়। এটা হচ্ছে সার্ভিস কোম্পানির অপারেটিং সাইকেল। আর মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে আমরা দেখি দ্য অপারেটিং সাইকেল অফ এ মার্চেন্ডাইজ কোম্পানি অর্ডিনারিলি লঙ্গার দেন দ্য সার্ভিস কোম্পানি। তো আমরা কি করলাম? ইনভেন্টরি বাই করলাম, ইনভেন্টরি বাই করে আমরা স্টোরে রাখলাম, তারপরে বট ইনভেন্টরিটাকে আমরা সেল করলাম। সেল করার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হলো, আর অ্যাকাউন্টস রিসিভেবলের কে ক্যাশে কনভার্ট করলাম, ক্যাশে কনভার্ট করে ক্যাশ দিয়ে আবার ইনভেন্টরি বাই করলাম। এটা হচ্ছে তোমার মার্চেন্ডাইজিং কোম্পানির অপারেটিং সাইকেল। এই অপারেটিং সাইকেল দেখে দুটো অপারেটিং সাইকেলের মধ্যে তুলনা করে আমরা কি কনক্লুশন করলাম? দ্য অপারেটিং সাইকেল অফ এ মার্চেন্ডাইজিং কোম্পানি অর্ডিনারিলি ইজ লঙ্গার দ্যান দ্যাট অফ সার্ভিস কোম্পানি। নেক্সট আমরা একটু দেখি মার্চেন্ডাইজিং অপারেশনসের কস্ট ফ্লো কীরকম হয়। দেখো, আমরা
উপরে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস পিরিয়ডের স্টোর থেকে আমরা বিগিনিং ইনভেন্টরি পেয়েছি, তারপরে ডিউরিং দ্য পিরিয়ড আমরা গুডস পারচেজ করেছি। এই কস্ট অফ গুডস পারচেজড এবং কস্ট অফ ইনভেন্টরি মিলে হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যেটুকু সেল করেছি তাকে বলেছি, তার কস্টকে বলেছি কস্ট অফ গুডস সোল্ড, আর যেটুকু এখনো সোল্ড হয়নি তার কস্টকে বলছি এন্ডিং ইনভেন্টরি। তো আমরা দেখি এই যে কস্ট ফ্লোটা, এই কস্ট ফ্লো ক্যালকুলেশনের জন্য কোম্পানি কি করতে পারে? কোম্পানি ইউজ আইদার এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অর এ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম টু অ্যাকাউন্ট ফর ইনভেন্টরি। আমরা এখন পারপিচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটাকে একটু ওভারভিউ করতে চাচ্ছি ফ্লো অফ কস্টের ক্ষেত্রে। পারপিচুয়াল সিস্টেমে মেনটেইন ডিটেইলড রেকর্ডস অফ কস্ট অফ ইচ ইনভেন্টরি পারচেজ অ্যান্ড সেলস। অর্থাৎ যখনই পারচেজ এবং সেল সংঘটিত হয় তখন আমরা ইনভেন্টরির ভ্যালুয়েশনটাকে, কস্টটাকে রেকর্ড করি। পারচেজ হলেও রেকর্ড করি, সেলস হলেও কস্ট অফ গুডস সোল্ডের এন্ট্রিটাও দিই। পরবর্তীতে যখন আমরা জার্নালাইজেশন দেখতে যাব তখন এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝব। রেকর্ডস কন্টিনিউয়াসলি শো ইনভেন্টরি দ্যাট শুড বি অন হ্যান্ড। আমরা যখন পারচেজ করলাম তখন ইনভেন্টরি ভ্যালু অ্যান্ড কোয়ান্টিটি বেড়ে গেল। আবার যখন সেল করলাম, আমরা যেহেতু সেল করার সময় ইনভেন্টরি রেকর্ড করি সেহেতু ইনভেন্টরির ভ্যালু এবং কোয়ান্টিটি কমে গেল। তাহলে আমরা ব্যালেন্সটা কন্টিনিউয়াসলি পেতে পারি আর রেকর্ডটাও কন্টিনিউয়াসলি হয়। কোম্পানি ডিটারমাইন কস্ট অফ গুডস সোল্ড ইচ টাইম এ সেল অকার, যেটা আমরা এখানে বলেছি। পিরিয়ডিক সিস্টেমে কি হয়? ডু নট কিপ ডিটেইল রেকর্ডস অফ গুডস অন হ্যান্ড। আমরা সবসময় আমাদের হাতে কি পণ্য আছে তা রেকর্ড করি না। আরেকটা কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন্ড বাই কাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। অর্থাৎ হিসাবকাল শেষে আমরা ইনভেন্টরি কাউন্ট করি এবং ভ্যালুয়েশন করি। তাহলে আমরা পারপিচুয়াল সিস্টেমের কস্ট ফ্লোতে দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াস অথবা পারপিচুয়ালি ইনভেন্টরিটাকে রেকর্ড করি, আর পিরিয়ডিক সিস্টেমের ক্ষেত্রে আমরা বলছি আমরা কন্টিনিউয়াস অথবা পারপিচুয়ালি রেকর্ড করি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমরা ফিজিক্যাল ভেরিফিকেশান এবং কাউন্টিংয়ের মাধ্যমে ইনভেন্টরি রেকর্ড করি এবং ভ্যালুয়েশন করি। এখন আমরা দেখি বেসিক জার্নাল এন্ট্রিজ অফ পারচেজ ট্রানজ্যাকশনস। কোন সিস্টেমে? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। কোন মেথড? গ্রোস মেথড। এখন আজকে আমি যা আলোচনা করব তার সবই হলো গ্রোস মেথড। সুতরাং গ্রোস মেথড বিষয়টা এখন আর বোঝার দরকার নাই। যখন আমরা পরবর্তী একটা লেকচারে ইনশাল্লাহ নেট মেথড দেখতে যাব তখন আমরা গ্রোস মেথডটা আর নেট মেথডটার মধ্যে পার্থক্য বুঝব। পারচেজ রিলেটেড পসিবল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে পারচেজিং মার্চেন্ডাইজ ফর রিসেল। ফর রিসেল কথাটা এখানে আসেনি, পারচেজিং মার্চেন্ডাইজ ফর রিসেল। তাহলে কি হয়? এটা কোন সিস্টেম? এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আমরা সবসময় ইনভেন্টরি রেকর্ড করব। পারচেজের কারণে আমাদের ইনভেন্টরি নামক একটা অ্যাসেট বেড়ে গেছে, সেই জন্য আমরা বলবো ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট। আর আমাদের হয় মিনস অফ কনসিডারেশন যদি ক্যাশ হয়, অর্থাৎ ইনভেন্টরি পারচেজের বিনিময়ে যদি আমরা ক্যাশ দিই তাহলে আমরা বলবো ক্যাশ ক্রেডিট। আর যদি সেটা অন অ্যাকাউন্ট হয় অর্থাৎ বাকিতে হয় তাহলে আমরা বলবো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন পণ্য পারচেজ হওয়ার সাথে সাথেই সেটা আবার নিয়ে আসার একটা ব্যাপার থাকে। পেইং ফ্রেট কস্ট অন মার্চেন্ডাইজ। এখানে একটা কথা আসেনি, উজ্জ্ব আছে। পেইং ফ্রেট কস্ট অন মার্চেন্ডাইজ। আর আমাদের শিপিংয়ের শর্ত কি? FOB শিপিং পয়েন্ট। অর্থাৎ আমাদেরকে যদি আমাদের বিক্রেতা শিপিং পয়েন্ট পর্যন্ত পৌঁছে দেয়, তারপর আমি আমার গোডাউন পর্যন্ত আনতে আমার কি লাগবে? ফ্রেট কস্ট লাগবে। সেজন্য আমরা এই ফ্রেট কস্টের কারণে
আমরা কি করব, আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনটা বেড়ে যাচ্ছে, ইনভেন্টরির কস্ট বেড়ে যাচ্ছে, সেজন্য আমরা বলছি ইনভেন্টরি ডেবিট। এই যে ইনভেন্টরি ডেবিট কথাটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রেই শুধু ব্যবহৃত হয়। আর আমাদের ফ্রেটের কনসিডারেশন যদি ক্যাশে দিয়ে থাকে আমরা বলবো ক্যাশ ক্রেডিট। আর যদি বিক্রেতার সাথে আমাদের শর্ত এরকম থাকে যে আমাদের গোডাউনে পণ্যটা পৌঁছে দেবে ফ্রি অফ কস্ট, তখন আমরা বিয়ার করব না, সেই জন্য আমরা এটার জন্য কোনো এন্ট্রি দেব না। রিসিভিং পারচেজ রিটার্নস অর অ্যালাউন্স ফ্রম সাপ্লায়ার্স। হ্যাঁ, এখন একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যদি আমরা পণ্যটা ফেরত দেই অথবা পণ্যের বিক্রেতার সাথে এমন কোনো বিষয় জড়িত থাকে যার কারণে আমি পণ্যের মূল্য হ্রাস হয়, অর্থাৎ কিছু টাকা ফেরত পাই, তখন আমরা বলবো, যদি পূর্বে আমরা নগদে কিনে থাকি, অর্থাৎ এখানে যদি ফার্স্ট জার্নালে যদি ক্যাশ দিয়ে থাকি, তাহলে এখানে আমরা বলবো ক্যাশ ডেবিট, অর্থাৎ আমরা অ্যালাউন্সটা অথবা ফেরতকৃত পণ্যের মূল্যটা ফেরত পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর কেনার সময় যদি আমি বাকিতে কিনে থাকি, অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাহলে আমরা বলবো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর পণ্যের মূল্য কমে যাচ্ছে বলে ইনভেন্টরি ক্রেডিট। এখন আমরা কি করলাম, পারচেজ করলাম, ফ্রেট দিলাম অথবা দিলাম না, তারপর পারচেজ রিটার্নের ঝামেলাটা বা অ্যালাউন্সের ঝামেলাটা আমরা শেষ করলাম। এখন প্রশ্ন আসছে, যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে আমি পেমেন্ট করব আমার সাপ্লায়ারকে। এখন এই ক্ষেত্রে ডিসকাউন্ট পিরিয়ডের একটা কথা বলা থাকে, অর্থাৎ সাপ্লায়ারের সাথে যদি আমার শর্ত থাকে যে আমি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করতে পারি, তাহলে আমি একটু কম পেমেন্ট করলে আমার ফুল পেমেন্ট হিসেবে তারা ধরে নেবে, অর্থাৎ আমি ডিসকাউন্ট পাবো। সেই ক্ষেত্রে আমি দায় শোধ হবে পূর্ণ, কিন্তু আমার পেমেন্ট দিতে হবে কম, অর্থাৎ ইনভেন্টরির কস্টিং কমে যাবে, ইনভেন্টরির কস্টিংটা কমে যাবে। তাহলে আমরা দায় যদি পূর্ণ শোধ করি, অ্যাকাউন্টস পেয়েবল আমি পরিপূর্ণ অ্যামাউন্টটা বসাবো, আর ইনভেন্টরি ভ্যালুয়েশন কমে যাবে, সেজন্য যেটুকু ডিসকাউন্ট পাবো তার জন্য ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর বাকি যেটুকু আমি পেমেন্ট করব তার জন্য আমি বলবো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে যদি আমাদের এমন হয় ওদের প্রদত্ত ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আমরা শোধ করতে না পারি, তারপরে শোধ করি, তাহলে আমরা পূর্ণ টাকাটা শোধ করব, সেই জন্য আমাদের জার্নাল হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ইউটিউবে ভিডিও ডাউনলোড করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো কথা তুমি মিস করো তাহলে সেটাকে তুমি পিছিয়ে এনে আবার শুনতে পারবে। আশা করি এই কথাগুলোর মধ্যে যদি কোনো রকম কোনো বোধগম্যতার সমস্যা থাকে তোমরা দেখবা। আর তোমাদের এই লেকচারটা তো আমি ফেসবুকে তোমাদের গ্রুপে আপলোড করব, সেখানেও যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে বললে আমি ইনশাল্লাহ বুঝাবো। এরপর আমরা দেখি বেসিক জার্নাল এন্ট্রিজ অফ সেলস ট্রানজ্যাকশন কোথায়, কোন সিস্টেমে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, আর কোন মেথডে, গ্রোস মেথড। গ্রোস মেথড সম্পর্কে অল্প আগে আমি বলেছি। পারপিচুয়াল সিস্টেম আমরা রান করছি, আমরা দেখছি কি করব। আমরা পারচেজ করার সময় এখানে দেখেছি, দেখো ইনভেন্টরি ডেবিট করেছি, অর্থাৎ ইনভেন্টরির কস্টিং পারপিচুয়ালি চেঞ্জ হচ্ছে যখনই ট্রানজ্যাকশনের কারণে কোনো প্রভাব পড়ছে তার কস্টে। আর ঠিক একই ঘটনা সেলসের ক্ষেত্রেও ঘটবে। কি ফার্স্ট ট্রানজ্যাকশনটা হচ্ছে প্রবাবল সেলস ট্রানজ্যাকশন ফর মার্চেন্ডাইজিং কোম্পানি হচ্ছে নাম্বার 1, সেলিং মার্চেন্ডাইজ টু কাস্টমার। কি কাস্টমারের কাছে মার্চেন্ডাইজ সেল করবে। কি ঘটনা ঘটবে? ফার্স্ট ঘটনা হচ্ছে আমাদের রেভিনিউ আর্ন হবে, সেলস রেভিনিউ ক্রেডিট। এই আর্ন রেভিনিউ কনসিডারেশন যদি আমি তৎক্ষণাৎ পেয়ে যাই তাহলে আমি বলবো ক্যাশ ডেবিট, আর যদি পাওয়াটা ডিলেইড হয় তাহলে আমি বলবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। তাহলে আমাদের জার্নাল কি দাঁড়াচ্ছে? ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সেলস রেভিনিউ ক্রেডিট। এখন প্রশ্ন আসছে হচ্ছে আমরা কোন সিস্টেমে রেকর্ড করছি? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, হোয়াট ইজ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম? মেনটেন ডিটেইলড রেকর্ডস অফ কস্ট অফ ইচ ইনভেন্টরি অ্যান্ড ইচ ইনভেন্টরি পারচেজ অ্যান্ড সেলস। আরেকটা কথা কি, রেকর্ড কন্টিনিউয়াসলি শো ইনভেন্টরি শুড বি অন হ্যান্ড। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোম্পানি ডিটারমাইন কস্ট অফ গুডস সোল্ড
ইচ টাইম এ সেল অকার্স। তাহলে আমরা সেল অকারের সাথে সাথে কস্ট অফ গুডস সোল্ড ডিটারমাইন করতে হচ্ছে। আমরা দেখছি এখানে কি, এই জন্য সেল যখনই সংগঠিত হলো তখন আমি যেটুকু পরিমাণ কস্ট এই সেলস রেভিনিউর পিছনে অ্যাসোসিয়েটেড আছে, জড়িত আছে, তাকে বলবো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর সেই পরিমাণ ইনভেন্টরি আমি কমিয়ে দেবো, বলবো ইনভেন্টরি ক্রেডিট। তাহলে রিমার্কেবল যে বিষয়টা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলসের সময় জার্নাল দুটো হয়, একটা হচ্ছে ফর রেভিনিউ অ্যামাউন্ট আর একটা হচ্ছে ফর কস্ট অ্যামাউন্ট। রেভিনিউ অ্যামাউন্টের জার্নাল হচ্ছে ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট, আর কস্টের জার্নাল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। এখন নেক্সট যদি সেলস রিটার্ন, আমি এখানে ফ্রেট মানে কি বলছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ সেলস, এই কথাটাই উজ্জ্ব, কারণ এটা আসলে সেলারের জন্য সবসময় ম্যান্ডেটরি থাকে না। এই জন্য পারচেজের মতো এখানে ফ্রেট আউট কস্টটাকে না এনে আমরা প্রথমে রিটার্নের বিষয়টা এনেছি। তাহলে যদি আমি যে পণ্যটা সেল করেছিলাম সেই পণ্যটা যদি আমার কাস্টমার রিটার্ন করে অথবা আমি তাকে কোনো অ্যালাউন্স দিতে হয়, তাহলে অবশ্যই আমার সেলস রেভিনিউ কমে যাবে। সেলস রেভিনিউর একটা কন্ট্রা অ্যাকাউন্ট হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। আর যদি আমি পূর্বে নগদে বিক্রি করে থাকি তাহলে আমার জার্নাল হবে ক্যাশ ক্রেডিট, আর পূর্বে যদি আমি বাকিতে বিক্রি করে থাকি আমার জার্নাল হবে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে সেলস রেভিনিউর সেলস রিটার্নের রেভিনিউ অ্যামাউন্টের পরিমাণ অর্থাৎ সেলস প্রাইসের পরিমাণের জন্য যা দেওয়া হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ডেবিট ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। সাথে সাথে অবশ্যই আমার ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে, কারণ আমি এটাকে সেল বলছি না, রিভার্স সেল হয়েছে। তাহলে অবশ্যই ইনভেন্টরির কস্টিংটা বেড়ে যাবে, ইনভেন্টরি ডেবিট, এবং সঙ্গত কারণে কস্ট অফ গুডস সোল্ডের কস্টটুকুও কমে যাবে, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। এখন যদি কাস্টমারের সাথে আমার শর্ত থাকে যে এফওবি ডেস্টিনেশন, অর্থাৎ তাকে ফ্রি অন বোর্ড, এফওবির পুরো হচ্ছে ফ্রি অন বোর্ড, তাকে যদি আমি বিনা ভাড়ায় তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই তাহলে ফ্রেট কস্টটা আমার। সেজন্য আমি সেলর হিসেবে জার্নাল করব ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। আর যদি তাকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর কোনো শর্ত আমার না থাকে, শুধুমাত্র শিপিং পয়েন্ট পর্যন্ত অর্থাৎ আমার তার হাতে তুলে দেওয়া পর্যন্ত থাকে, জাহাজ ভাড়ার কোনো শর্ত না থাকে, তাহলে আমি এটার জন্য কোনো জার্নাল দেব না, কারণ ফ্রেট কস্ট সে দেবে। এরপরের প্রসঙ্গ আসছে হলো যে তার কাছ থেকে আমি যদি বাকিতে বিক্রি করি তখন টাকাটা পাবো। এই টাকা পেলে আবার দুটো বিষয় আছে, আমি তাকে একটা শর্ত দিয়ে দিলাম যে উইদিন দিস টাইম when you pay the money you will get some less, that is you will get discount। এই জন্য এই জিনিসটাকে আমরা এক্সপ্রেস করছি এভাবে, রিসিভিং পেমেন্ট ফ্রম কাস্টমার্স উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে আমি পেমেন্ট রিসিভ করবো, দ্যাট ইজ ক্যাশ পাবো, কিন্তু ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে ক্যাশ দেবে, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবলে সমপরিমাণ ক্যাশ আমি পাবো না, কিন্তু দাবিটা আমার পুরোপুরি ছাড়তে হবে, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে একটা বিষয় তোমরা একটু রিমার্ক করবা, আমি সেলস ডিসকাউন্ট কিন্তু ডেবিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সেলস ডিসকাউন্টের টাকাটা ক্রেডিট দিকে দেয়া আছে, এটা ডেবিট হবে, অর্থাৎ আমি পুরো দাবি ছেড়ে দেব কিন্তু পুরো টাকা পাবো না, তাহলে আমার একটু লস হবে অথবা একটু এক্সপেন্স হবে। নেক্সট জার্নাল হচ্ছে রিসিভিং পেমেন্ট ফ্রম কাস্টমার্স আফটার ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ আমার যে শর্তটা কাস্টমার সেটা মানলো না, তাহলে আমি কি করব? আমি পুরো টাকাটা পেয়ে যাব, আমি কোনো দাবি ছাড়বো না, তাহলে আমি বলবো ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আমি এখানে এই পৃষ্ঠায় এই স্লাইডে যে ভুলটা আছে, সেলস ডিসকাউন্টের অ্যামাউন্টের সিম্বলটা ক্রেডিট দিকে বলা আছে, সেটা একটু ডেবিট দিকে করে নিবা। আর আরেকটা মেজর মিস্টেক, আসলে আমি এই লেকচারটা রেকর্ড করার আগে খুবই অসুস্থ ছিলাম, আমি কন্টিনিউয়াস, এটা বলা উচিত না, তারপরে আমার স্টুডেন্টদের জন্য বলা, কন্টিনিউয়াস কোল্ড অ্যালার্জিতে ভুগছি। এই কারণে
অনেক ইয়ে হচ্ছে, এই সামান্য কিছু ঝামেলা হচ্ছে, যেমন এখানে ডেবিট অ্যামাউন্ট, আবার পরেরটাও ডেবিট অ্যামাউন্ট, পরেরটা আসলে ক্রেডিট অ্যামাউন্ট হবে। তো তোমরা একটু দেখে নিবা এই বিষয়গুলো। তারপরে হচ্ছে নেক্সট স্লাইডে আমরা যাই, সেখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা সেলস ট্রানজ্যাকশনটা দেখতে চাচ্ছি। সেলস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যেটা হবে সেটা হচ্ছে আমরা সেলস ট্রানজ্যাকশন পারপিচুয়ালস দেখলাম এতক্ষণ, এখন সেলস পারচেজ ট্রানজ্যাকশন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে দেখি। পারচেজ অফ মার্চেন্ডাইজ আমরা ইনভেন্টরি না লিখে, অর্থাৎ আমরা পারচেজ একটা এক্সপেন্স হিসেবে ধরছি। আমি যখনই পারচেজ করছি তখনই আমি বলছি যে আমি আমার অ্যাসেট অর্থাৎ ক্যাশ এক্সপায়ার করছে অথবা আমি দায়বদ্ধ হচ্ছি, আমি কোনো ইনভেন্টরি অর্জন করছি সেটা বলছি না, কারণ আমার এই সিস্টেমটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সেই জন্য আমি বলছি পারচেজ ডেবিট। দেখো এই ছবিটাতেও, এই স্লাইডটাতেও ক্রেডিট দিকের টাকাটাকে ডেবিট অ্যামাউন্ট লিখেছে। তো শিক্ষার্থীরা তোমরা এটা একটু দেখে নেবে। আমি আজকে আর রেকর্ড করতে পারছি না, আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আমি এক সময় ডিলিট করে আবার এখানে ক্রেডিট লিখে ভিডিওটা দেব। তো পারচেজ ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পেইং ফ্রেট কস্ট অর মার্চেন্ডাইজ। আমরা যদি অন মার্চেন্ডাইজের জন্য যদি আমরা ফ্রেট কস্ট পে করি, অর্থাৎ আমাদের যদি পারচেজ করার সময় এফওবি শিপিং পয়েন্ট থাকে, ওই এফওবি শিপিং পয়েন্টটা এখানে লেখা নেই আমরা, অর্থাৎ এখানেও আবার সেই সেলটা একটু উপরের দিকে উঠে গেছে, লেখা আছে, লেখাটা ঢুকে গেছে আর কি, সেলের ভিতরে ঢুকে গেছে। ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যদি এফওবি ডেস্টিনেশন হয়, অর্থাৎ সেলার যদি আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, তাহলে আমি বলবো যে নো এন্ট্রি, আমার কোনো এন্ট্রি হবে না। রিসিভিং পারচেজ, তাহলে এখানে পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে পারপিচুয়ালের সাথে পিরিয়ডিকের ইনভেন্টরির জায়গায় যেখানে যেখানে ইনভেন্টরি আছে সেখানে সেখানে ইনভেন্টরি না বসে, যদি পণ্যের মূল্য হয় তাহলে পারচেজ বসবে, যদি জাহাজ ভাড়া হয় বা পরিবহন খরচ হয় তাহলে ফ্রেট ইন বসবে। এখন আমরা যদি রিসিভিং পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস আগের মতোই হবে, সেখানে আমরা কি করব, ক্যাশ আর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, আর এখানে ইনভেন্টরির জায়গায় পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস হয়ে যাবে। অর্থাৎ আমি কন্টিনিউয়াস ইনভেন্টরি রেকর্ড করছি না, আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড ইনভেন্টরি রেকর্ড করব। পেইং সাপ্লায়ার্স উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, এই যে আগে পারচেজ ডিসকাউন্টের জায়গায় ইনভেন্টরি ছিল, এখন আমরা সেই জায়গাটাতে পারচেজ ডিসকাউন্ট বলছি। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট এবং ক্যাশ ক্রেডিট। পেইং সাপ্লায়ার্স আফটার ডিসকাউন্ট পিরিয়ড, সেখানে তো তোমরা নিজেরাই বুঝো যে আমি পারচেজ ডিসকাউন্টের সুবিধাটা আর পাবো না। এখন আমরা সেলের ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি দেখি, কন্টিনিউয়াস ইনভেন্টরি রেকর্ড হবে না। সো সেলের যে নেক্সট জাবেদাটা, অর্থাৎ সেলের জন্য যে আমাদের কোন জাবেদাটা, যেটা হলো কস্টের জাবেদা, সেটা আর হবে না। সেলস রিটার্নের জন্য কস্টের জাবেদা হবে না, আগের মতোই ফ্রেট আউটের জাবেদা হবে। শিপিং পয়েন্ট হলে নো এন্ট্রি হবে, এবং রিসিভিং পেমেন্ট ফ্রম কাস্টমার উইদিন ডিসকাউন্ট পিরিয়ড যদি হয়, আগের মতোই সেলস ডিসকাউন্ট ঠিক আগের মতোই হবে। নেক্সট আমরা দেখি অপারেটিং সাইকেল অফ এ মার্চেন্ডাইজার বিগিনস উইথ দ্য পারচেজ অফ মার্চেন্ডাইজ। তাহলে অপারেটিং সাইকেলটা কি দিয়ে শুরু হয়? বিগিনস পারচেজ অফ মার্চেন্ডাইজ দিয়ে শুরু হয়। পারচেজ অফ মার্চেন্ডাইজ এন্ডস উইথ কালেকশন অফ ক্যাশ ফ্রম সেল অফ মার্চেন্ডাইজ। তাহলে আমি পারচেজ অফ মার্চেন্ডাইজ করার পরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট সেলসের মাধ্যমে অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হলো, অ্যাকাউন্টস রিসিভেবল ক্যাশ কালেকশন হয়ে আবার ক্যাশ আসলো, আমি আবার পারচেজ মার্চেন্ডাইজ করলাম। শিক্ষার্থীরা, এর ভিত্তিতে এই অঙ্কটার কি তোমার কাছে চেয়েছি, ইনস্ট্রাকশন হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ফর দ্য মান্থ অফ জুন ফর কার্নস বুক warehouse using perpetual inventory system। এটা কাইসুর বইয়ের প্রবলেম সেট 5(1)A কোশ্চেনটা। তোমরা আশা করি কোশ্চেনটা পড়ে বুঝে হোমওয়ার্কটা করে ফেলবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আজকের ক্লাসটা, এগুলো আমরা এই ক্লাসটা আমি যখন প্যান্ডামিকের আগে
ক্লাসটা করেছি, এই চ্যাপ্টারটা পড়িয়েছি। এখন তোমাদের সামনে পরীক্ষা আছে, এক্সাম প্রিপারেশনের জন্য আমি রিভিশনে চলে গেছি। মূলত এর আগে যে ক্লাসটা নিয়েছি টেবুলার অ্যানালাইসিসের, সেই ক্লাসটা থেকে তোমাদের এক্সাম প্রিপারেশন রিভিশন চলছে। তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে দেখো, সেই আলোকে যদি নিজে একটু প্রিপারেশন নাও, তাহলে আশা করবো ইনশাল্লাহ তোমরা ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট all of our effort.